হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো 1 তারিখ একটু বেরিয়েছিলাম আমি একা। তো সকাল সকাল তার জন্য ঘুম থেকে ওঠার কথা ছিল, কিন্তু একটু লেট হয়ে যাওয়ার জন্য প্রায় তখন 9:30 বেজে গেছিলো আমাকে বেরোতে। বেরিয়ে দাদাকে একটু নিয়েই চলে গেলাম হাওয়াগুলো চেক করাতে, কারণ অনেকটা রাস্তা আমাকে যেতে হবে। তো দাদাকে হাওয়া চেক করিয়ে তারপরে মায়ের কাছে খাওয়া দাওয়া করে একটু অল্প কিছু খেয়ে বেরিয়ে পড়লাম গন্তব্যে। সকাল সকাল বেরিয়েছিলাম, যদিও প্রায় তখন 10টা 10:30 বেজে গেছিলো। তো ট্রেন চলে এসেছিলো, যার জন্য একটু জ্যাম ছিল বন্দর স্টেশনের কাছাকাছি, দেখতেই পাচ্ছ। তো তারপর ওখান থেকে বেরিয়ে মোটামুটি আমি তখন টাউনশিপের দিকে রওনা দিলাম, কারণ ওখানে আবার আমাকে নদী পেরোতে হবে। অ্যাকচুয়ালি আমি যাচ্ছিলাম হচ্ছে নন্দীগ্রাম হয়ে হিজলি শরীফ। তোমরা হয়তো অনেকেই জানো, এটা একটা পবিত্র স্থান। তো অনেক ছোটোবেলায় গিয়েছিলাম, যখন আমি প্রায় তখন 7-8 বছরের ছিলাম। তখন মায়ের সাথে গিয়েছিলাম। তো তারপরেই প্রথমবার যাচ্ছি। দেখতেই পাচ্ছ মোটামুটি এখন আমি রানীচক পেরিয়ে ভিআইপি রোড ধরে নিয়েছি, কারণ এটা দিয়ে গেলে একটু সুবিধা হবে, রোডটা একটু ফাঁকাই হয়। এরপর আমি টাউনশিপের ফেরিঘাটে পৌঁছে একটুক্ষণ ওয়েট করতে হয়েছিল। তো আধা ঘন্টা অন্তর, যদিও ওদের ভ্যাসেল ছিল, লঞ্চ ছিল। তো আধা ঘন্টা আগেই একটা ভ্যাসেল ছেড়ে যাওয়ার জন্য আমাকে একটু ওয়েট করতে হয়েছিল, প্রায় 15-20 মিনিট। তারপরে আমাকে টিকিট দিয়েছিল। তো তারপর ওখানে লঞ্চের টিকিট কেটে পৌঁছে গেলাম ওপারে। ওপারে গিয়ে তো একটু ভয় করছিল, কারণ প্রথমবার একা যাচ্ছি নন্দীগ্রাম পথ হয়ে, যদিও জানি না কোন দিকের দিকে যাব। তো মোটামুটি লোকেশন দেখেই চলে গেছিলাম। তো দেখতে থাকো, আসছি একটু পরেই। তো তারপর 10 থেকে 15 মিনিটের ব্যবধানে পৌঁছে গেলাম ওপারে কেদামারি ঘাট। কেদামারি ঘাট থেকে বেরিয়ে আমি ক্যামেরাটা আর আমার লোকেশান নেওয়ার জন্য মোবাইলটা ঠিকঠাক করে সেট করে নিচ্ছিলাম, কারণ অনেকটা রাস্তা যেতে হবে, ম্যাপ দেখেই যেতে হবে। প্রথমবার যাচ্ছিলাম, বুঝতেই পারছো। তো আমার হিজলি শরীফে যাওয়ার কারণ হচ্ছে, কয়েকদিন ধরে আমার মনটা টানছিল যে ওখানে যাওয়ার জন্য। অনেক ছোটোবেলায় গেছিলাম, অনেক স্মৃতি আছে ওখানে। তো যাবো যাবো করেছিলাম, তো কোথায় যাব ভাবছিলাম। মাঝে ভাবছিলাম মাদপুরে যাব, তো ওদিকে যাওয়া হলো না, কারণ একটু প্রবলেমের জন্য আমি যেতে পারিনি। তো ভাবলাম এখান থেকেই ঘুরে আসি, তো তার জন্য আমি ঈদের পরের দিনই বেরিয়েছিলাম। ওখানে গিয়ে জানতে পারলাম যে প্রচুর ভিড় ছিল। তারপরে মাও বলেছিল যে ওখানে জলসা আছে রিসেন্ট। তো হিজলি শরীফ অ্যাকচুয়ালি হচ্ছে ইসলামিক তীর্থস্থান। তো মেদিনীপুরের মধ্যেই আছে, যেটা তোমার জলপাইয়ের আগে, মানে মন্দারমণির ঠিক আগে। ম্যাপে দেখতে পাবে, যদি ম্যাপে সার্চ করো দেখতেই পাবে, সার্চ করলে পেয়ে যাবে। আর একটা কথা বলে দিই, হিজলি শরীফ অ্যাকচুয়ালি হচ্ছে পবিত্র ইসলামিক স্থান এবং পর্যটন কেন্দ্রও বটে। তো এখানে যে শুধুমাত্র মুসলিম ধর্মাবলম্বীরা যায় তা কিন্তু নয়। তো এখানে অবাধে তুমি যে কোনো ধর্মেরই মানুষ হও না কেন, তুমি এখানে অবাধে যেতে পারবে, কোনো সমস্যা হবে না। এবং এখানে অনেকে মনের মনস্কামনা নিয়ে যায় এবং অনেকে মানসিক শোধাতে যায়। সত্যি বলতে একদম নিরিবিলি শান্ত পরিবেশের মধ্যে হিজলি শরীফ অবস্থিত। তোমরা যদি কেউ আসতে চাও, তোমরা হলদিয়া থেকে যদি যাও, এই রাস্তা থেকেই সব থেকে বেস্ট হবে। সোজা রাস্তা, একদম ম্যাপেই দেখতে পাবে, কোনো সমস্যা নেই। আগে যেরকম রাস্তা ছিল, তো এখন তো সেরকম রাস্তা নেই, বড় রাস্তা হয়ে এসেছে, পুরো রাস্তায় ভালো, কোনো সমস্যা হবে না। আর যদি কেউ মেছাদা বা হাওড়া থেকে আসতে চাও, তাহলে দীঘাগামী যে কোনো বাস ধরবে, বাস ধরে নামবে হেলিয়াতে। হেলিয়া থেকে তুমি নন্দীগ্রামে বা হিজলিগামী অনেক বাসই পেয়ে যাবে। তো লোকেশনে কোনো সমস্যা হবে না। ওখানে গিয়ে স্টে করার জন্য এখন হোটেলও অ্যাভেলেবেল হয়ে গেছে। রাত্রে থাকার জন্য কোনো সমস্যা হবে তো সেরকম কোনো ব্যাপার নয়। গ্রাম্য পরিবেশ, শান্ত নিরিবিলি। আর সামনেই একদম বিচ পেয়ে যাবে, যেরকম বকখালির বিচ সেরকমই বিচ পাবে। তো এমনিতেই নর্মালি খুব ভিড় থাকে না। তো আমি ঈদের পরের দিন গেছিলাম, যার জন্য বুঝতেই পারছো ছুটির আমেজে সবাই গেছে, যার জন্য প্রচুর ভিড় তো হয়েই ছিল।
ওখানে গিয়ে দেখতে পেলাম। তো আমি সেরকম স্টে করিনি যদিও। আমি প্রায় 11:30 পৌনে 12টা নাগাদ পৌঁছে গেছিলাম। তো ওখানে যা কিছু রিচুয়ালস ছিল পুজো দিয়ে বাবাকে একটু প্রণাম করে তারপর একটু বিচ সাইডে গেছিলাম, ঘুরে তারপরে আবার প্রসাদ নিয়ে যা কিছু নেওয়ার ছিল মোটামুটি নিয়ে আমি আবার ফিরে চলে আসি। 4টের মধ্যেই বাড়ি চলে আসি। আর একটা কথা বলে দিই, সবাই তো শুনছো ভিডিওটা দেখছো, তো যদি ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা বুঝতেই পারছো, সাইডে মাইক চলছে। আমি ভিডিও এডিট করার টাইম পাইনি, অফিস থেকে ফিরে করছি। আর এমনিতে আমাদের পাড়াতে বাসন্তী পুজোর আরম্ভ হয়ে গেছে, যার জন্য সাউন্ড সিস্টেমে রাত্রেবেলা গান হচ্ছে। তো তারপর মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাই ওখানে মাজারের কাছে। তো বলে রাখি, হিজলি শরীফের ঠিক আগেই একদম অপোজিটে ডান দিকে ভবতারিণী মায়ের মন্দির। তো আমি দেখেই স্তম্ভিত হয়ে গেছিলাম, কারণ একটা এত বড় তীর্থস্থান, মাজারের অপোজিটে এত বড় মন্দির। তো যাই হোক, ওখানে পৌঁছে মোটামুটি একটা দোকান পেয়ে গেলাম, সামনেই ঢোকার মুখে ডান দিকে একটা দোকান পেয়ে গেছিলাম। দোকান থেকে মোটামুটি ওই 3টে চাদর, তার সাথে গোলাপ জল এবং ধূপ নিতে হয়েছিল, এবং বাবার প্রসাদ যেটা হয় প্রসাদটা নিয়ে নিয়েছিলাম। এখন তো অনেক দোকানে খাস্তা, তারপরে ওই দিলখুশ টাইপের জিনিসপত্র বিক্রি হচ্ছে, কিন্তু আমি জানতাম, ছোটোবেলায় গেছিলাম, ওইটাই তখন প্রচলন ছিল। এখন তো অনেক কিছু নিত্য নতুন সব দেখছি প্রসাদ হিসাবে বিক্রি করছে। তো এই যে দেখতে পাচ্ছ, আমি নিয়ে নিয়েছি, চাদর নিয়ে নিয়েছি, তার সাথে ধূপ টুপ সব নিয়ে নিয়েছি। এরপরে ওখানে সামনে একটু ওয়েট করতে হয়েছিল। ওখানে যে কর্তৃপক্ষ ছিল, কর্তৃপক্ষের একটা দক্ষিণা স্বরূপ একটা চার্জ ধার্য করে। তো মোটামুটি আমাকে ওখানে 700 টাকার মতো দিতে হয়েছিল চার্জ হিসাবে, মানে দক্ষিণা হিসাবে। তো ওখানে মোটামুটি গিয়ে মাজারের সামনে গিয়ে আমাকে ওখানে ওই ওপরে আমার মাথার ওপরে চাদরগুলো ছুঁয়ে দিয়েছিল। তারপর ওখানে আমি ধূপ জ্বালিয়ে একটু প্রণাম করলাম, এবং তার মধ্যেই হঠাৎ করে একজন ভদ্রমহিলা এসে বলল, বাবা একটু আমার এই গোলাপ জলটা দিয়ে দাও। তো তো আমি কীভাবে দিতে হয় জানতাম না। দোকানদার আমাকে বলল, খুলে দিল, তারপর বললো যে ছড়িয়ে দাও, ওই যে বেদিগুলো আছে ওর মধ্যে ছড়িয়ে দাও। তো আমি ছড়াচ্ছি, হঠাৎ করে ভদ্রমহিলা অজস্র কাঁদছে এবং বাবার কাছে আর্জি জানাচ্ছে। তারপর ওখান থেকে বেরিয়ে আমি পুকুরটা যে দেখতে পেলে, বাবার পুকুরে চলে গেলাম। ভিড় ছিল, যার জন্য মহিলাটা চান করছিল বলে নামতে পারিনি বেশিটা। তো মোটামুটি নেমে জল মাথায় নিয়ে ভালো করে একটু প্রণাম করে তো উঠে চলে এসে তারপর বিচ সাইডে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, কারণ মেলা হবে শুনলাম, তো তার জন্য প্রচুর দোকানদানিও এসছে। তো দেখতে থাকো, আসছে একটু পরেই। তো দেখে নাও বীজটা কীরকম। এখানে তোমরা ঘুরতেও আসতে পারো, পর্যটন কেন্দ্র বলে, যদি মনের ইচ্ছা থাকে আসবে। সত্যি শান্তিপূর্ণ একটা জায়গা, খুবই ভালো লেগেছে আমার।
তো ওটা ছিল আশাবাড়ি অ্যাকচুয়ালি, আমি যেটা যতদূর জানি। তো একসময় নাকি ওটা নিয়েই নাকি বাবা চলাফেরা করতো লাঠি হিসাবে। তো ওখান থেকে চলে আসি, তারপরে দোকানটা দেখে নাও। এটা ছিল, আমি এই দোকান থেকে সব কিছু নিয়েছিলাম। তো এখান থেকে সব কিছু পেয়ে যাবে, আমি স্ক্রিনে দিয়ে দেবো ওনাদের নাম্বার। তো যোগাযোগ করতে পারো, ঢোকার মুখে একদম ডান দিকে। তো ওখান থেকে প্রসাদ নিয়ে আমি বাড়ি চলে আসি। এই হচ্ছে ভবতারিণী মায়ের মন্দির, ওই দেখো মায়ের মুখ। তো আমি ওখানে ঘুরে মোটামুটি সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি, দোকানদার বলেছিল খাওয়া দাওয়া করে নেওয়ার জন্য। তো আমি ওখান থেকে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে, কারণ তখন প্রায় 3টে বেজে গেছিলো। ওখান থেকে বেরিয়ে পড়ি, বেরিয়ে আমি বাড়িতে এসেই খাওয়া দাওয়া করি। তো মোটামুটি আমার ওখানে ছিলাম প্রায় 2 ঘন্টার মতো, মনটা শান্তি করে বেরিয়ে চলে আসি। তো একটাই কথা বলবো, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, অনেকে অনেক কথাই হয়তো বলবে। তো যাই হোক, সত্যি খুব শান্ত পরিবেশ, নিরিবিলি ধর্মীয় প্রতিষ্ঠান একটা। তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো, এবং কোনো মনের ইচ্ছা নিয়ে আসতে পারো। সত্যি খুব জাগ্রত এবং খুবই ভালো একটা জায়গা। যথারীতি আমি পৌঁছে যাই এপারে, দেখতেই পাচ্ছ টাউনশিপের জেটিঘাটে আমি পৌঁছে গেছি। তো কিছু কিছু জায়গা দেখালাম, যে সমস্ত জায়গার নাম শুনলে একসময় আমরা ভয়ে কাঁপতাম, কারণ নন্দীগ্রাম আন্দোলন ছোটোখাটো ঘটনা নয়, অনেক বড় ঘটনা হয়েছিল। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখন পৌঁছে গেছি। এই যে দূরে দেখতে পাচ্ছ, এইটা রাতারাতি একসময় জেটিঘাট পুরো পুড়িয়ে দেওয়া হয়েছিল নন্দীগ্রামের আন্দোলনের সময়। এটা তো পরে হয়েছিল। তো যাই হোক, বাড়িতে পৌঁছে গেলাম, কিন্তু বাড়ি পৌঁছে মা তো আমাকে রাস্তায় জানায়নি। মা বাড়িতে আসার পর জানালো যে পাশের বাড়ির একজন কাকিমা মারা গেছে, একটু সমস্যা ছিল, ভর্তি ছিল হসপিটালে, কলকাতায় নিয়ে যাওয়ার পথেই মারা গেছে। মনটাও খুব খারাপ লাগছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসছি একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, সবাই সুস্থ থাকবেন, পাশে থাকবেন।